আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইন কমপ্লিট প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিতে চাচ্ছি আমি কম্পাইলার ডিজাইন কোর্সের সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে এই প্লেলিস্টে দিব। তো আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন, তাহলে আপনার কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। তো গত পর্বে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো স্ট্রাকচার অফ কম্পাইলার, বা এটাকে বলা হয় ফেজ অফ কম্পাইলার। সো এই এটা দেখে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নাই। আজকে আমি চেষ্টা করব পুরো গল্পের মাধ্যমে, অর্থাৎ রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আপনাকে এই পুরো টপিক বা পুরো কনসেপ্টটা আপনার ব্রেনে ফিট করে দেওয়ার জন্য, সো দ্যাট আপনি সারা জীবন এটাকে মনে রাখতে পারেন। সো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। আই হোপ এটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে এবং সারা জীবন এটা আপনার মনে থাকবে। তো আমরা শুরুতে দেখি আমাদের টপিক্সের নেম আজকে হলো স্ট্রাকচার অফ কম্পাইলার। সো এটা কি করে, এটা কয়েকটা ফেজের মাধ্যমে কাজটা হয়ে থাকে আর কি। তো সেই ফেজগুলো কি কি? প্রথমে আছে আমাদের দেখেন সোর্স কোড আছে, দেন আছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস, দেন আছে আমাদের সিনট্যাক অ্যানালাইসিস বা অ্যানালাইজার, তারপর সিমেন্টিক আছে, দেন আছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, দেন আছে কোড অপটিমাইজেশন, দেন হচ্ছে কোড জেনারেশন, বা এটাকে আমরা বলে থাকি টার্গেট কোড জেনারেশন। তো এই পুরো প্রসেসটাকে আপনি কিভাবে খুব শর্টে মনে রাখতে পারবেন সেটার একটা টেকনিক আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। সে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটা আসলে মূলত কি, আমরা যেটা পড়তেছি যে স্ট্রাকচার অফ কম্পাইলার, একটা কম্পাইলার স্ট্রাকচার বা গঠন, এটা মূলত কী বা ফেজগুলো কী কী, কীভাবে একটা কম্পাইলার কাজ করে থাকে। আমরা পূর্বের ভিডিও থেকে বারবার একটা কথা বলে আসতেছি যে কম্পাইলার মূলত কী করে, আমরা যখন হাই লেভেল কোনো ল্যাঙ্গুয়েজ বা হিউম্যান রিডেবল কোনো ল্যাঙ্গুয়েজকে ইনপুট হিসেবে দেই, সেটাকে প্রসেস করে। কম্পিউটার যেহেতু একটা স্টুপিড বক্স, সে জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না। তো আমাদের এই হাই লেভেল কোডটাকে সে কনভার্ট করে মেশিন কোডে, দেন কম্পিউটার সেটাকে এক্সিকিউট করে। তো কম্পাইলার স্ট্রাকচারের শুরুতেই যে বিষয়টা আসতেছে এটা হচ্ছে আমাদের সোর্স কোড। আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা সোর্স কোড হিসেবে কম্পাইলারকে দেই। তো এই সোর্স কোডটা কী, তো এটাকে একটু আমরা আসলে প্রসেসগুলোকে একটা গল্পের মাধ্যমে বাঁধার চেষ্টা করি। ধরেন আপনি একটা কেক তৈরি করবেন, সেটা হতে পারে কোনো অনুষ্ঠানের জন্য, হতে পারে আপনার নিজের খাওয়ার জন্য, কারো বার্থডে সেলিব্রেট করার জন্য, ইট ক্যান বি এনিথিং। সো কী করবেন আপনি, আপনার কাজ হচ্ছে আপনি একটা কেক তৈরি করবেন। তাহলে এখানে আপনি প্রথমে কেকের জন্য যে উপকরণগুলো সংগ্রহ করেন, কী কী সংগ্রহ করেন, যেমন আপনি প্রথম ধাপে হচ্ছে ময়দা সংগ্রহ করেন, চিনি, ডিম, এগুলো হচ্ছে আপনি সংগ্রহ করেন, তাই না? তো ঠিক তেমনই আপনি কেকের জন্য যেমন সমস্ত উপকরণ সংগ্রহ করেন, তেমনি কম্পাইলারও আপনার সোর্স কোড থেকে কাজটা শুরু করে। তাহলে আমরা এটাকে রিলেট করতে পারি আমাদের কেকের জন্য যে আমাদের উপকরণগুলো আমরা সংগ্রহ করি বা সব কিছুকে নিয়ে আসি বা সোর্সিং করি, সোজা কথায়, বা বাজার থেকে কিনে নিয়ে আসি, বা কেউ আমাদেরকে নিয়ে এসে দেয়, এটাকে আমরা কি বলতেছি, আমরা কেকের উপকরণ সোর্সিং বলতেছি। ঠিক তেমনই আমরা এখানে হাই লেভেল যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা কম্পাইলারকে দিতেছি, এটাকেই আমরা বলতেছি এখানে সোর্স কোড। তাহলে আশা করি এই বিষয়টা আপনার মনে থাকবে এবং রিলেট করতে পারবেন। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, ভিডিওটা একটু যদিও লং হয়, আপনি চেষ্টা করবেন 10 মিনিট বা 5 মিনিট একটু বেশি সময় নিয়ে হলেও যাতে এটা আপনাকে ইন দ্য লং রানে এটা আপনাকে হেল্প করে। আরেকটা বিষয় আমি বলে নিতে চাচ্ছি, দেখেন একজন ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে ওয়েব ডেভেলপার বা এই টাইপের যে পিপলগুলো, এদের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কোথায় হয়ে থাকে? তারাও তো কোড করে, আপনি আমি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারাও তো কোড করে। তো পার্থক্যটা এখানে, তাদের কিন্তু এই কম্পিউটার সায়েন্সের যে কোর এবং ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু তাদের সেভাবে নেই। তারা মূলত হচ্ছে একটা টেকনোলজি বা কোনো কিছুর উপর তারা স্কিলড হয়। আর আমাদের ক্ষেত্রে কি হবে, আমরা যেটা করব, আমাদের কিন্তু বিহাইন্ড দ্য সিন কীভাবে প্রসেসটা হচ্ছে, কীভাবে কাজটা হচ্ছে, এইটা বোঝার জন্য। তাহলে তাদের আর আমাদের মধ্যে যে পার্থক্যটা, আপনি বলতে পারেন একটা ডেভেলপার বা একটা ডেভেলপার একটা কাজ যেটা করতে পারে, কিন্তু ওই কাজটা একটা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অন্য কেউ একটা ইঞ্জিনিয়ার যদি করে, তাহলে এই ইঞ্জিনিয়ার ক্যান ডু দিস ওয়ার্ক ইন দ্য বেস্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ওয়ে, অর্থাৎ মানে খুব সহজে এবং খুব কার্যকরী পদ্ধতিতে আমরা কাজটা করতে পারি।
তাহলে আমাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে কিন্তু এই কোর বিষয়গুলো আমাদেরকে মাস্ট জানতে হবে। তাহলে আমরা তাদের থেকে ডিফারেন্সটা তৈরি করতে পারবো। তো চলেন আবার আমরা টপিকে ফিরে আসি। তো এখানে আমাদের টপিক সোর্স কোড। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা যদি কেক তৈরি করতে যাচ্ছি যেহেতু সামনে, তাহলে আমাদের কেক তৈরির যে উপকরণগুলো আমরা সোর্সিং করি, সেটা বাজার থেকে হোক, কেউ নিয়ে এসে আমাদেরকে দিয়ে হোক, তাহলে এই সোর্সিং যেটাকে বলতেছি, এটাকে আমরা রিলেট করতে পারি আমাদের সোর্স কোড হিসেবে। কম্পাইলারকে আমরা সোর্স কোড ইনপুট দিয়ে দিচ্ছি। এরপরের কাজ কি? এরপরের কাজ দেখেন হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস বা লেক্সিক্যাল অ্যানালাইজার। এটা মূলত একটা স্ক্যানারের মতো কাজ করে। তো ধরেন আমি আরও আপনাদেরকে এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিই। এখন আপনি হচ্ছে যেহেতু কেক বানাবেন, এখন আপনার কাজ কি? ময়দাটা ছাঁটাই করবেন, চিনি মাপার প্রয়োজন হবে আপনার। কারণ হচ্ছে আপনি নিশ্চিত করতে চান যে উপকরণগুলো সঠিকভাবে সাজানো আছে, যাতে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। অর্থাৎ আমরা কেক তৈরির আগে আমরা উপাদানগুলো কী করি? আমরা আটা বা ময়দাটা ছাঁটাই করে নেই, সেটাতে পরিমাণ মতো তেল দেই, চিনি দেই এবং চেষ্টা করি যে সবগুলো আমাদের ঠিক আছে কিনা এটা হচ্ছে আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে যেতে চাই। ঠিক তেমনই এখানে লেক্সিক্যাল অ্যানালাইজার সোর্স কোডটা পড়তে থাকে। অর্থাৎ আমরা যে সোর্স কোডটা এখানে দিলাম তাকে, আমরা যে তাকে সোর্স কোডটা দিলাম, এইটাই আসলে লেক্সিক্যাল অ্যানালাইজারে সে এই কোডটাকে পুরোটা পড়তে থাকে কিংবা এটাকে স্ক্যান করতে থাকে। স্ক্যান করে কি করে? ছোট ছোট অংশে বিভক্ত করে। এই ছোট ছোট অংশে বিভক্ত করে, যেটাকে বলা হয় টোকেন। তো এই টোকেন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই টোকেনগুলোকে এটার মধ্যে কী কী হতে পারে? এটা ভেরিয়েবল হতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবল হতে পারে, আমি শর্টে লিখতেছি। তারপরে হচ্ছে আপনার ভেরিয়েবলের উপর অপারেটর হতে পারে কিংবা কোনো কিওয়ার্ড হতে পারে। তাহলে কি করতেছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার? আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে আমাদের কোডটাকে পুরোটা স্ক্যান করে এখানকার মধ্যে অপারেটর, দেন হচ্ছে কিওয়ার্ড, এই যে টোকেন হিসাবে এগুলোকে আলাদা করে রাখে। ইন দ্য সেম থিংস হিসেবে আপনি কি করেন? আপনি যখন হচ্ছে কেক তৈরি করতে যান, আপনি কি করেন? আপনি ময়দা, তারপরে হচ্ছে ময়দা, দেন হচ্ছে ডিম, চিনি। উদাহরণ হিসেবে ধরেন ময়দাটাকে আমরা ধরলাম ইন্টিজার হিসাবে, ডিমটাকে আমরা ধরলাম ফ্লোর হিসাবে। আমরা ধরেন ডিমটাকে ধরলাম ফ্লোর হিসাবে। তারপরে হচ্ছে আমরা চিনিকে আমরা ধরলাম হচ্ছে ভেরিয়েবল নেম হিসেবে। অর্থাৎ আমরা যে উপকরণগুলো এখানে আলাদা স্ক্যান করে আমরা এগুলোকে আলাদা করে রাখতেছি। এই রাখার যে কাজটা এটা করতেছে আমাদের এই সিনট্যাক্স, এটা কাজ করতেছে আমাদের এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার। এরপরের ধাপ কি? এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আমাদের আসবে সিনট্যাক্স অ্যানালাইসিস। তো সিনট্যাক্স অ্যানালাইসিসের এটা কীভাবে কাজ করে এটা আমরা একটু দেখি রিয়েল লাইফ হিসাবে। ধরেন সিনট্যাক্স অ্যানালাইজার, এখন আপনার উপাদানগুলো সবগুলো মাপা হয়ে গেছে। আপনি পর্যাপ্ত পরিমাণে সব কিছু দিয়েছেন, চিনি দিয়েছেন, ডিম দিয়েছেন, ময়দা দিয়েছেন। পরবর্তী ধাপ হলো একসঙ্গে এগুলোকে মিশিয়ে আপনি কী করবেন? আটাটাকে কেকের জন্য তৈরি করবেন। তো কেকের রেসিপি অনুসরণ করে আপনি ময়দা ও চিনি একসাথে মেশাবেন এবং উপকরণগুলো ঠিকভাবে মিলেছে কিনা এটা হচ্ছে চেক করবেন। তো ঠিক এই কাজটা, অর্থাৎ এই অংশের মতো যে কাজটা করবে হবে হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। কোডের টোকেনগুলোকে একটা কাঠামোগত, অর্থাৎ আমরা যে এখানে যে এই কোডের যে টোকেনগুলোকে এখানে আলাদা করছিলাম, এই টোকেনগুলোকে এটাকে একটা কাঠামোগত বা এটাকে বলা হয় পার্সার ট্রি হিসেবে এটা সে তৈরি করবে। তাহলে এইটাকে হচ্ছে আমাদের হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার এটাকে আমাদের তৈরি করবে, কোডের সঠিক উদাহরণ স্পষ্ট তৈরি করবে। ধরি আটা তৈরি হয়ে গেছে, ময়দা চিনি সব কিছু মিলিয়ে সঠিক গঠন হয়েছে। এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা হলো প্রস্তুত। অর্থাৎ তাহলে কী করতেছে এখানে? এই সিনট্যাক্স পার্সার ট্রিটা কোডের টোকেনগুলো একটি কাঠামোগত মানে একটা স্ট্রাকচারে নিয়ে আসতেছে মূলত, যেটাকে বলে পার্সার ট্রি, যাতে কোডের সঠিক গঠন এবং লজিক্যাল সম্পর্কটা স্পষ্ট হয়। আমি এই পার্টটা আরেকটু রিপিট করতেছি, এটা আপনাকে একটু কমপ্লেক্স মনে হতে পারে। এই সিনট্যাক্স অ্যানালাইজারটি কী করতেছে? আমাদের সমস্ত টোকেনগুলোকে নিয়ে একটা পার্সার ট্রি বা একটা কাঠামোগত গঠনে নিয়ে আসতেছে। কেন নিয়ে আসতেছে? যাতে আমাদের এই কোডের সঠিক যে গঠনটা এটা অত্যন্ত সুস্পষ্ট হয়। তো তাহলে আমাদের এই পার্ট পর্যন্ত কিন্তু আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন সিনট্যাক্স অ্যানালাইজার পর আসবো আমরা এই সিমেন্টিক অ্যানালাইজার।
তাহলে আমাদের কি এদিকে আমাদের কেকের তৈরির কথা ভুলে গেলে কিন্তু হবে না। আমরা হচ্ছে কেক বানাচ্ছি, তাহলে ধরে নিলাম যে আমাদের হচ্ছে আটা তৈরির কাজ হয়ে গেছে। এখন ময়দা, চিনি, ডিম সব কিছু আমরা সঠিকভাবে গঠন করেছি। এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। তো পরবর্তী ধাপটা কি? যেমন কেক বানানোর সময় আপনি নিশ্চিত হতে চান যে সমস্ত উপকরণ সঠিকভাবে মেশানো হয়েছে কি না, তাদের সঠিক পরিমাণ ব্যবহার হয়েছে কি না। ঠিক তেমনই এই সিমেন্টিক অ্যানালাইজার এই সিমেন্টিক অ্যানালাইজারটা কী করবে? এই সিমেন্টিক অ্যানালাইজারটা হচ্ছে কোডের অর্থপূর্ণতা পরীক্ষা করবে। অর্থাৎ এটা নিশ্চিত করবে যে আপনার কোডে কোনো ভুল নেই, কোনো ইরর নেই, সিনট্যাক্স সিনট্যাকটিক্যালি ভেরিফাইড করবে। তো এই কাজটা করবে আমাদের এই সিমেন্টিক অ্যানালাইজার, অর্থাৎ মিনিংফুল যে যেসব বিষয়গুলো আছে এগুলো চেক করবে। এখন ধরে নিলাম যে আমরা এই ধাপটাও কমপ্লিট করেছি, তাহলে আপনি নিশ্চিত করলেন যে আপনার আটা কিন্তু ঠিকভাবে মেশানো হয়েছে, কোনো ভুল ত্রুটি নাই। এরপরের ধাপ কি? তাহলে আমরা হচ্ছে আটাটা সব কিছু মিলাইলাম। এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট, আমাদের এই কাজটা হওয়ার পরে আমরা ট্রান্সফার করে দেবো আমার পরবর্তী ধাপটাকে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাছে। জেনারেশনের জন্য আমরা পাঠিয়ে দেব। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন কী করবে? এখন ধরেন আমাদের আটা তৈরি হয়ে গেছে, আমাদের পরবর্তী ধাপ হলো কেকটা তৈরি করা। তো আপনি আটার একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময় বেক করবেন, তাই না? তো এইটা যদি হয় তাহলে সঠিকভাবে কেকটা কিন্তু হয়ে যাবে। এটি যেমন একটি মধ্যবর্তী ধাপ, অর্থাৎ কেক তৈরি করার আগে এই ধাপটা যেমন আপনার ইন্টারমিডিয়েট ধাপ, আপনি কতটুকু তাপ দিবেন না দিবেন এই বিষয়গুলো ডিফাইন করা। তো ঠিক তেমনই ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের একটি মধ্যবর্তী ধাপ হলো এরপরে কোডটাকে আরও অপটিমাইজ করা হবে। অর্থাৎ আমি এখন আমার কম্পাইলার থেকে আমি যে সোর্স কোডটা দিয়েছি এগুলোকে বিভিন্ন স্টেজে এখানে আসার পরে এই স্টেজে এসে আমাদের একটা ইন্টারমিডিয়েট কোডে বা ইন্টারমিডিয়েট আমরা কোড একটা জেনারেশন করব। এটা কিন্তু ফাইনাল না, এটা পরবর্তী ধাপে গিয়ে এটা অপটিমাইজ হবে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেজে যাব। তো ধরে নিলাম আমি হচ্ছে আমাদের এই কাজটা আমাদের হয়ে গেছে। তারপরে আমরা কি করব? তো এই অপটিমাইজ ক্ষেত্রে আপনি কি আপনার কেক মনে করেন যে আপনি অলমোস্ট প্রস্তুত করে ফেলছেন। তো এখন এই কোড অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি এখানে এসে দেখতেছেন যে আপনি তো কেক বানাবেন। তো আপনার হয়তো এখন মনে হলো যে আমার চিনির পরিমাণ হয়তো একটু বেশি হয়ে গেছে কিংবা আটা একটু বেশি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার অপচয় হতে পারে। তাহলে আমি এখান থেকে কিছু পরিমাণ কমাতে পারি। তো এই যে অপটিমাইজেশনের কাজটা আপনি করলেন বা করবেন, এটাকে যদি আপনি রিয়েল লাইফের সাথে অর্থাৎ আমাদের এই সিনারিতে যদি আমরা মেলাতে চাই, তাহলে ঠিক এই কাজটা কিন্তু এখানে দেখেন, এই কাজটাই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের পরে এটা হচ্ছে। এই কোড অপটিমাইজেশন কী করতেছে? তাহলে আমার কোডের যে আননেসেসারি লাইনগুলো থাকবে সেটাকে হচ্ছে সে রিমুভ করবে, কোডটাকে অপটিমাইজ করবে। এরপরে এটা পাঠাবে আমাদের কার কাছে? 7 নম্বর স্টেপ, এই কোড জেনারেশন, বা এটাকে আমরা বলি হচ্ছে টার্গেট কোড জেনারেশন। তাহলে আমাদের কিন্তু হচ্ছে কেক তৈরির কাজ শেষ, এখন আমরা পরিবেশন করব। তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে একটা গুঁতা মেরে দিন, তারপর আমরা কেকটা হচ্ছে পরিবেশন করব। তো ফাইনাল স্টেজে আমরা আসলাম, টার্গেট কোড জেনারেশন। এখন কেক আমাদের তৈরি হয়ে গেছে, এটি পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে আমরা সাজিয়ে ফেলেছি। এবং পরবর্তী ধাপটি হলো টার্গেট কোড জেনারেশন, আমরা এখন লাস্ট স্টেজে চলে আসলাম। তো এখন কি হলো, আমাদের কাঙ্ক্ষিত যে কোডটা, এটাকে আমরা টার্গেট মেশিন কোড বা অ্যাসেম্বলি কোড, টার্গেট মেশিন কোডে আমরা কনভার্ট করলাম। টার্গেট মেশিন কোডে আমরা কনভার্ট করলাম। তো একটু বিষয়টা হয়তো প্যাঁচাপেচিলা হয়ে গেছে, তো আমি এটাকে আর একটু সামারাইজ করে দিচ্ছি। প্রথমে আমরা হচ্ছে সোর্স কোড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লেক্সিক্যাল অ্যানালাইসিস কী করবে? পুরো কোডটাকে হচ্ছে স্ক্যান করবে এবং এখান থেকে টোকেনগুলোকে আলাদা করবে। দেন এটা আসবে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিসের কাছে। সিনট্যাক্স অ্যানালাইসিস কী করবে? এখানে এই যে টোকেনগুলোর উপর ভিত্তি করে আমরা যে টোকেনগুলো এখানে আলাদা করছি, এই টোকেনগুলোর উপর ভিত্তি করে এটাকে একটা পার্সার ট্রি বা একটা স্ট্রাকচার গঠন করবে, কোডের স্ট্রাকচার বিল্ড আপ করবে।
স্ট্রাকচার বিল্ড আপ করবে। এইটা করার পরে আমরা হচ্ছে এই সেকশনে যখন আসলাম সিমেন্টিক অ্যানালাইজার, তো সিমেন্টিক অ্যানালাইজার এখানে কি করবে, এটা আমাদের কোনো সিনট্যাকটিক্যালি কোনো ইরোর আছে কিনা, কোনো ইরোর আছে কি না, এবং এটা ভেরিফাইড করবে সিমেন্টিক্যালি পারফেক্ট, সিমেন্টিক্যালি ভেরিফাইড করবে এটা। এরপর হচ্ছে যখন এই পার্টটা আমাদের কাছে আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, দেন আমাদের এখানে এসে একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হবে, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বলতে আপনি কি বুঝতেছেন এখানে? ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বলতে হচ্ছে এটা লো লেভেলও না আবার হাই লেভেলও না, অর্থাৎ হচ্ছে বিটুইন লো অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এর মাঝামাঝি একটা কোড জেনারেশন করবে এখানে। দেন এই কোডটাকে আবার এখানে কোড অপটিমাইজেশন বা কোড অপটিমাইজার কী করবে, কোডটাকে অপটিমাইজ করবে, আননেসেসারি লাইনগুলোকে রিমুভ করে দিবে, এবং আরও যতটুকু কোডটাকে অপটিমাইজ করা যায় সে অপটিমাইজ করবে। দেন আমাদের কোড জেনারেশন বা টার্গেট কোড জেনারেশনের কাছে চলে যাবে, এবং ফাইনালি গিয়ে আমরা হচ্ছে আমাদের মেশিন কোডটা পেয়ে যাব। তাহলে এইটা ছিল আমাদের কম্পাইলার স্ট্রাকচার অফ কম্পাইলার বা ফেজেস অফ কম্পাইলার। তো এখন এই পুরো ধাপগুলোকে আপনি কীভাবে শর্টকাটে মনে রাখতে পারেন, এটা একটা আমি টেকনিক আমার মতো করে লিখেছি, আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এখানে LSSICT, সো এলতে হচ্ছে আমাদের এই লেক্সিক্যাল অ্যানালাইসিস, দেন এসতে কি সিনট্যাক্স অ্যানালাইসিস, দেন এস হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস, আইতে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, সিতে কি কোড অপটিমাইজেশন, আর টিতে হচ্ছে টার্গেট কোড জেনারেশন, এটাকে বলা হয় টার্গেট কোড জেনারেশন। তাহলে আপনি এভাবেই কিন্তু বিষয়টাকে মনে রাখতে পারেন। আরেকটা বিষয়, খুব ছোট্ট একটা বিষয়, এটার পরে আমরা শেষ করে দেবো ভিডিওটা। আমি জানি আজকে ভিডিও একটু লং হয়েছে, তবে আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে। সো দেখেন এখানে হচ্ছে এই স্যাম্পল টেবিল একটা আছে, আর একটা আছে ইরোর হ্যান্ডেলার। তো আমরা কি করি, আমরা যখন কেক বানাই বা আমরা যখন কোনো কিছু রান্না করি, আমাদের কি একটা স্টোর টেবিল থাকে না? আমাদের কিন্তু একটা স্টোর টেবিল থাকে যেখানে আমাদের বিভিন্ন আইটেমগুলো থাকে, এখানে তেল থাকে বা ডিম থাকতে পারে, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একটা টেবিলের মধ্যে কিন্তু স্টোর থাকে। আমরা কি করি, আমাদের কাজের জিনিসগুলোকে আলাদা আলাদা করে ওখানে রাখি। কেন রাখি? যাতে পরবর্তীতে যখন আমার কোনো প্রয়োজন হয় সেখানে আমি স্টোর করতে পারি এবং সেখান থেকে রিট্রাইভ করতে পারি। তাহলে এই সিম্বল টেবিলটাকে আপনি মনে করতে পারেন আমাদের একটা স্টোর টেবিল, এটাকে তো মনে করেন স্টোর টেবিল। তাহলে এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, এই সিমেন্টিক, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, টার্গেট কোডাইজেশন, এই পুরো প্রসেসগুলো কমপ্লিট হওয়ার মধ্যে আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস যদি প্রয়োজন হয় আমরা সেখানে এই সিম্বল টেবিল স্টোর করতে পারবো, এবং যদি আমাদের প্রয়োজন হয় আমরা আবার এখান থেকে রিট্রিভ করতে পারবো। ইন দ্য সেম ওয়ে এই যে ইরর হ্যান্ডেলার, এই টেবিলটা কী করতেছে, এই পুরো যে প্রসেসটা দেখেন প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ আছে, তার মানে এখানে এই লেক্সিক্যাল অ্যানালাইসিস এই পার্টটাতে যদি কোনো ইরর থাকে সেটা হ্যান্ডেল করবে, এখান থেকে কোনো ইরর পেলে সেটাকে হ্যান্ডেল করবে, মানে সমস্ত ইরর যদি হয় সে এখান থেকে এই ইররগুলোকে হ্যান্ডেল করবে। তো এই ছিল আজকে মূলত আমাদের স্ট্রাকচার অফ কম্পাইলার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যেহেতু আমিও একজন স্টুডেন্ট, আমিও সিএসসি স্টুডেন্ট, আমি পড়াশোনা করতে চায়না ইউনিভার্সিটি পেট্রোলিয়াম বেজিংয়ে, আমি সেকেন্ডারি স্টুডেন্ট। সো এটা আমার একটা ডিপার্টমেন্টের কোর সাবজেক্ট। তো আমি চেষ্টা করেছি আসলে আমার মতো করে বোঝানোর জন্য। তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমি আবার কীভাবে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি, কিংবা হচ্ছে আপনি কতটুকু লার্নিং পারছেন, দয়া করে কমেন্টে জানাতে পারেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইন ফিউচার ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।